রুমের ভিতর থেকে খালা সজীবকে দেখতে পেয়ে বলল, এই তো আমার ছেলে সজীব এসে গেছে। আয় বাবা, ভিতরে আয়। মিতু দরজা থেকে সরে দাঁড়ালো, আর সজীব মিতুর চোখে চোখ রেখে রুমের মধ্যে প্রবেশ করলো। মিতু খাটের পাশে বসে আছে, আর সজীব প্রথমে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো। তারপর খালার কাছ থেকে মোবাইল নিয়ে বলল, আমি উপরে ছাদে যাচ্ছি। রুমের মধ্যে তো অনেক গরম। কাজ শেষ করে আপনার কাছে মোবাইল দিয়ে তারপর আমি ওই বাসায় যাব। এ কথা বলে সজীব রুম থেকে বেরিয়ে গেল, আর চোখ দিয়ে মিতুকে ইশারা করে গেল, যার অর্থ হচ্ছে তুমিও ছাদে আসো। রুমের মধ্যে সত্যি সত্যি অনেক গরম, কারণ রুমে চুলোয় রান্না বসানো হয়েছে। তাই আগুনের তাপে রুমের সকল বাতাস গরম হয়ে গেছে, আর তা ফ্যানের বাতাসে কাজ হচ্ছে না। আরও কিছুক্ষণ পরে মিতু নিজের মোবাইলে রিংটোন একা একা চালু করলো। তারপর হ্যালো হ্যালো করছে। পরে আবার বলল, নেটওয়ার্ক এত সমস্যা করে কেন? এ কথা শুনে সজীবের খালা বলল, তুমি তাহলে ছাদে গিয়ে কথা বলো। আর সমস্যা নেই, ছাদে পরিচিত সজীব আছে। মিতু মনে মনে বলল, এটাই তো আমি চাই। ছাদের কিনারে দাঁড়িয়ে সজীব মোবাইলের সেটিং নিয়ে ঘাটাঘাটি করছে। মিতু ছাদে এসে আস্তে আস্তে সজীবের কাছে গেল। তারপর বলল, বিশ্বাস করো, আমি জানতাম না এটা তোমার খালার বাসা। যদি জানতাম তাহলে আসতাম না। সজীব বলল, তুমি কিভাবে চিনো? আমি তেমন চিনি না, তবে রুমের মধ্যে লাল কালা ছাপার বোরকা পরা ভাবি তোমার আন্টির সাথে একই অফিসে চাকরি করে। ও আচ্ছা, আমি তো মনে করলাম যে আমাকে খুঁজতে চলে আসছো। তোমাকে দেখে আমি সম্পূর্ণ হতবাক হয়ে গেছি, যেটা বোঝাতে পারবো না। আমিও ভেবেছিলাম তুমি হয়তো আমার পিছনে পিছনে এই বাসায় চলে আসছো, কিন্তু যখন দেখলাম নাহার আন্টি তোমাকে তার ছেলে বলল, তখন বুঝতে পারছি। আমি আজকে প্রথম চাকরি করে আসলাম। বৃষ্টি আপু যেই অফিসে চাকরি করে সেখানে। হ্যাঁ, আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম। আপনি কি আমার আশা পূরণ করবেন? আগে আমার সাথে সম্পর্ক ভালো হোক, তারপর না হয় তোমার সাথে কথা বলিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে না চাইতেও তো দেখা হয়ে গেছে। হুম, ঠিক বলছো। একটা প্রশ্ন করব? করুন। তুমি আমাকে কিছুক্ষণ আপনি করে বলো, আবার কিছুক্ষণ তুমি করে বলো। ঘটনা কি? আসলে আপনি করে বললে কেমন যেন কাছে কাছে মনে হয় না, আবার তুমি করে বললে কেমন যেন লজ্জা লজ্জা অনুভব করছি। আচ্ছা ঠিক আছে, নিচে যাও তাহলে। আপনি যাবেন না? হ্যাঁ, একটু কাজ আছে। প্লে স্টোর থেকে কয়েকটা সফটওয়্যার ডাউনলোড দিলাম, এগুলো আপডেট হলে তারপর আসবো। তাড়াতাড়ি আসবেন, আমরা কিন্তু চলে যাব এখনই। আচ্ছা ঠিক আছে। বাসায় যাবার পথে সজীব উকিল সাহেবের কাছে কল দিয়ে রেকর্ডের কথা জানালেন। ফরিদ ভাইকে বলে যেভাবেই হোক রেকর্ডটা যেন উকিলের কাছে পৌঁছে যায় সেই ব্যবস্থা করতে বলল। বন্দর টিলা মোড়ে এসে রকির কাছে কল দিয়ে ওর জন্য দাঁড়িয়ে রইল। রকি আসার পরে দুজনেই একসাথে বাসায় চলে গেল। সারা দিনের ক্লান্তি শেষে সজীব গোসল করে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ল, কারণ নতুন নতুন সারাদিন দাঁড়িয়ে ডিউটি করা জেলের মধ্যে থাকার চেয়েও কষ্ট মনে হচ্ছে। বৃষ্টির সঙ্গে কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু বৃষ্টি হয়তো ঘুমিয়ে গেছে, তাই মোবাইল হাতে নিয়েও কল করা হলো না। রাতের খাবার শেষ করে সজীব শুয়েছিল। বৃষ্টি যখন কল দিয়েছে তখন 11টা বেজে গেছে। সজীবের চোখে তন্দ্রা লেগে গেছে, তবুও বৃষ্টির কল পেয়ে পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত গুরুত্বের সঙ্গে বৃষ্টির সাথে কথা বলার জন্য ছটফট করছে। বৃষ্টি বলল, কি করো তুমি? আমি তো ভাবলাম ঘুমিয়ে গেছো, তাই কল দিতে চাইনি। পরে ভাবলাম একবার ছোট করে দিয়ে দেখি, যদি চাতক পাখির মতো কেউ অপেক্ষা করে তাহলে তো তার ঘুম আসবে না। ঘুম সত্যি সত্যি এসেছে, কিন্তু আমার সমস্ত শরীর মন প্রাণ জুড়ে তোমার অস্তিত্ব বিরাজ করে। তাই জাগ্রত কিংবা নিদ্রিত, ব্যস্ত কিংবা অবসরে, ক্লান্ত হয়ে কিংবা আবেশে, সুষুপ্ত কিংবা অর্থনিদ্রিত, যে অবস্থায় থাকি না কেন, সেই শরীরে তোমার উপস্থিতি সর্বদা সবসময় কাম্য। তোমার আগমনে আমার প্রতিটি শিরায় শিরায় আনন্দ ঘুরে বেড়ায়, মনটা চঞ্চল হয়ে যায়, হৃৎপিণ্ড কেঁপে ওঠে, দ্রুত টিপ টিপ করতে থাকে। এমন একটা মানুষের ভালোবাসা আমার মতো নিঃস্ব ভালোবাসার ভিখারির বড্ড দরকার ছিল। কিন্তু আমি এতটাই অভাগা যে সেই ভালোবাসাকে ইচ্ছে থাকা সত্ত্বেও আঁকড়ে ধরতে পারি না। একটা কথা বলবো বৃষ্টি, বলো। তোমার এই ভালোবাসা গ্রহণ করতে না পারার, না বলা কথাগুলো আমাকে বলতে পারো। যাকে মন প্রাণ সবকিছু উজাড় করে দিয়ে তার ভালোবাসার জন্য দিনরাত অপেক্ষা করি, সেই মানুষটা যদি তার বুকের গহীনে লুকায়িত কষ্ট রেখে ঘুমাতে যায়, তবে আমিও যে পৃথিবীর অন্য প্রান্তে শান্তি পাবো না। কথা দিচ্ছি,
তোমাকে একদিন হঠাৎ করে সবকিছু বলবো, আর সেই সময়টা খুব তাড়াতাড়ি হবে। মাঝে মাঝে ইচ্ছে করে এমন অপ্রত্যাশিত জীবন ছেড়ে দিয়ে তোমার হাত ধরে কোনো এক নির্জন চরের মাঝে গিয়ে শন পাতা দিয়ে ঘর তৈরি করি। সেখানে তুমি আমি ছাড়া আর কেউ থাকবে না। পৃথিবীর কোনো চাহিদা সেখানে আমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবে না। কিন্তু নিজের পরিবারের কথা যখন মনে হয়, তখন সবকিছু তুচ্ছ মনে হয়। সত্যি সত্যি যদি তোমার সাথে অনেক দূরে হারিয়ে যেতে পারতাম, তাহলে সবুজ ঘাসের উপর তোমার বুকে মাথা রেখে রাতের আঁধারে জ্যোৎস্না দেখতাম। তোমার পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি তো আমি দিলাম বৃষ্টি, তবুও কি আমাকে বিশ্বাস করতে পারো না? আমাদের বাসার কাছে সেই মামুন নামের ছেলেটার কথা মনে আছে তোমার? হ্যাঁ, মনে আছে। সেও আমাকে পছন্দ করে। মাঝে মাঝে মায়ের সঙ্গে প্রায়ই আমার কথা বলে। মা বাসায় এসে বাবার কাছে তার কথা বলে। মা বলে, আমার সাথে যদি ওই ছেলের বিয়ে দিতে পারে, তাহলে নাকি আমাদের আর কষ্ট থাকবে না। আমাকে গার্মেন্টসে চাকরি করতে হবে না। স্বামীর সাথে থেকে চট্টগ্রাম শহরে জমিদার গৃহিণী হয়ে যাব। তুমি তো জানো, চট্টগ্রামে বাড়ির মালিকদের জমিদার বলে ডাকা হয়। তাই যে ব্যক্তি দুটো রুম ভাড়া দিতে পারে, সেও চট্টগ্রামে একজন জমিদার। কিন্তু মা যদি সত্যি সত্যি এমন সিদ্ধান্ত নেয়, সেদিন না পারবো আত্মহত্যা করতে, আর না পারবো অমন অপমান সহ্য করে বিয়ের পিঁড়িতে বসতে। তোমার পরিবার তো আমার ভালোবাসার কথা জানে। তাহলে তুমি যদি বলো যে তুমি আমাকে বিয়ে করতে চাও, তাহলে তো হয়ে যায়। না, হয়ে যায় না সজীব। তুমি যেদিন প্রথম আমার এই বাসায় এসেছিলে, সেদিন তো মায়ের সঙ্গে দেখা হয়নি তোমার। বাবার সাথেও দেখা হয়েছে ঠিকই, কিন্তু কথা হয়নি তোমার। তুমি যাবার পরে যখন মা এলো, তখন বাবাও জেগেছিল। আমি তোমার আসার কথা তাদের কাছে বললাম। তখন মা এমন কিছু কথা বলল যে আমার নিজের তখন মনটা খারাপ হয়ে গেল। বাবা এমনিতেই স্পষ্ট কথা বলতে পারে না, আবার তার মধ্যে তিনি অচল মানুষ। তাই বাবার মতামত প্রাধান্য লাভ করে না। মা সেদিন বলল, তুমি খুনের মামলার আসামি, তাই তোমার সাথে আমার বিয়ে কখনো নাকি সম্ভব না। তাছাড়া তোমার পড়াশোনা সব বন্ধ হয়ে গেছে, তাই এখন তোমার সাথে আমার জীবন জড়াতে দেবেন না। কিন্তু আমি তো নির্দোষ, সেটা মা বাবা সবাই বিশ্বাস করে। কিন্তু একবার যে দাগ লেগে যায়, সেটা আর নাকি মোছা যায় না। মা বলল, মামুন নামের ছেলেটা নাকি আমাকে বিয়ে করবে। তাই সে তার বাবার কাছে সবকিছু বলে, নাকি আমাদের বাসায় লোক পাঠাতে চায়। মহিলা মানুষ সবসময় একটু হঠাৎ করে বোঝালে বা লোভ দিয়ে তার মানসিকতা পরিবর্তন করা যায়। আমার মাও পরিবর্তন হয়ে গেছে, তাই তিনি তোমার আগমন ভালো করে হজম করতে পারে নাই। তাহলে তুমি আমার সাথে চলো, আমরা চলে গিয়ে বিয়ে করে কিছুদিন পরে ফিরবো। কিংবা তোমার পরিবারকে চট্টগ্রাম ছেড়ে ঢাকা নিয়ে যাব। কারণ তখন মামুন নামের ছেলেটা কোনো ঝামেলা করতে পারবে না। তবুও তুমি আমি প্রচেষ্টা চালানোর মাধ্যমে কিন্তু আমাদের ভালোবাসার মাঝে পূর্ণতা দিতে পারি। সেটা আমি পারবো না সজীব। তোমার স্যার, মানে আমার বাবা, অমন শিক্ষা দেননি আমাকে। তাই বাস্তব যত কঠিনই হোক না কেন, সেটা আমি মানার সিদ্ধান্ত নিলাম। সেজন্য তোমাকে আমার জীবনে জড়িয়ে শুধু শুধু কষ্ট দিতে চাই না। হা হা, হাসছো কেন? শুধু শুধু জীবনে জড়াতে চাও না মানে কি? আমি যে অনেক আগে থেকেই তোমার জীবনে জড়িয়ে গেছি, তুমি জানো না? জানি আমি, কিন্তু আমি তো তোমাকে আমার পক্ষ থেকে কখনো প্রতিশ্রুতি দেই নাই। তবে মনের মধ্যে সম্পূর্ণ স্থানটা তোমার জন্য রেখে দিলাম। তাই সারা জীবন এই স্থানটা তোমার থাকবে। রাফসানের স্মৃতিগুলো এখন বেশি মনে পড়ে না, কারণ তাকে আমি ভালোবেসেছিলাম কিশোরী বয়সে। তাই তখন আবেগের দখল ছিল বেশি, যার জন্য খুব কষ্ট মনে হতো। কিন্তু জীবনের গভীরতম কষ্টগুলো উপলব্ধি করতে পারি নাই তখন। তাহলে আমার এত বছরের ভালোবাসা শুধু ঘুমন্ত অবস্থায় মনের মধ্যে গলে পচে যাবে। তোমার মনে জায়গা পাবে না কোনোদিন। তোমার সাথে পাশাপাশি হেঁটে অনেক দূর যাওয়া হবে না আর। কে বলেছে তুমি আমার মনের মধ্যে নেই? আমি তো তোমাকে বললাম, সারা জীবন আমার মনের মধ্যে তোমার বসবাস থাকবে। আমি এখনো চেষ্টা করব মাকে বুঝিয়ে আর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তোমার সাথে জীবনের বাকি অধ্যায়টা গড়ার। কিন্তু তবুও প্রকৃতি যদি তোমার সাথে এ জীবনের সুখের রাজ্য লিখে না থাকে, তাহলে সারা জীবন তুমি আমার মনের মধ্যে চুপটি করে ঘুমিয়ে থাকবে। মনের সেই ঘুমন্ত তোমাকে গভীর রাতে জাগ্রত করে কান্নায় স্মরণ হবে। ও আচ্ছা, একটা অনুরোধ আছে তোমার কাছে, বলতে পারো। এটা আমার একটা অধিকার। কি?
তোমার ওই মনের মধ্যে থেকে আমাকে কখনো বিতাড়িত করে দিও না। কাউকে নতুন করে তোমার ভালোবাসা দিও না। আমি যদি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করি, তবুও আমার সাথে রাগ করে এমনটা করবে না। কষ্ট পাবো, ভীষণ কষ্ট পাবো। তোমার সাথে যদি ভালোবাসার ঘর বাঁধতে না পারি, তাহলে জীবন থেকে এই অধ্যায়টা বন্ধ করে দেব। কথা দিচ্ছি। তবে আমি বিশ্বাস করি একদিন সত্যি সত্যি তোমাকে পাবো। কারণ জীবন এক বিরক্তিকর অধ্যায়। তবুও পরবর্তী পৃষ্ঠা জানার জন্য আমরা শত কষ্টের পরেও পাতা উল্টে দেখি। তুমি আমি এক অফিসে আছি, সারাদিন তোমার দিকে তাকিয়ে তাকিয়ে আমার সময় পেরিয়ে যাবে। মন চাইবে ভালোবাসা দিয়ে চোখের মনি করে রাখতে, কিন্তু আবার নিজেকে গুটিয়ে ফেলতে হবে। আমি জোর করব না তোমাকে, তবে তোমার সামনে দাঁড়িয়ে ভালোবেসে যাব অবিরাম। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবে কখন জানি না। চোখ বন্ধ করে চুপচাপ ঘুমিয়ে পড়ো, না হলে কাল সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হবে। অফিসে গিয়ে ডিউটি করতে পারবে না, তাই এখনই ঘুমিয়ে পড়ো। 12টা বেজে গেছে। ঠিক আছে, চেষ্টা করব, তবে নিশ্চিত না। তুমি খেয়েছো রাতে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। আগামীকাল সকালে দেখা হবে। ঠিক আছে, শুভরাত্রি। 28 দিন পরে সজীব চাকরি নেবার মাসখানেক পেরিয়ে গেছে। এর মাঝে তাদের কথা বর্ণনা করার মতো অনেক কিছু ছিল, কিন্তু সব কিছুর কাছে না গিয়ে সংক্ষিপ্ত করে আপনাদের বলছি। খুলনা শহরে সজীবের দিয়ে আসা সেই নাম্বার আর ফরিদের মাধ্যমে পাঠানো রেকর্ড দিয়ে তদন্ত করে পুলিশ প্রথমে একজনকে আটক করে। যাকে আটক করা হয়েছে তার মোবাইল নাম্বার দিয়ে কল করা হয়েছে, কিন্তু কথা বলেছে আরেকজন। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে সে আরও 3 জনের নাম প্রকাশ করে। পুলিশ তাদের মধ্যে একজনকে আটক করতে পেরেছে, আর বাকি দুজন এখনও পলাতক। পলাতক দুজনের মধ্যে একজন হচ্ছে খালিশপুরের মাজহারুল সাহেবের ছেলে। মাজহারুল সাহেব খুলনা আয়কর অফিসের মধ্যে চাকরি করে, মোটামুটি অনেক টাকার মালিক। আটককৃত দুজনের মতে পুলিশ জানতে পেরেছে যে হাসপাতালে তুলিকে নাকি সেই মাজহারুল সাহেবের চক্রান্তে হত্যা করা হয়েছে। তিনি নিজের সন্তান ও মান-সম্মান বাঁচাতে এমন ঘৃণিত কাজ করতে বাধ্য হয়ে গেছেন। বাকি দুজনকে আটক করার জন্য পুলিশ তৎপর চেষ্টা করে যাচ্ছে। তাদের আটক করার পরে বাকি প্রমাণ করার কাজ। অফিসে সজীব আর বৃষ্টির ভালোবাসা সত্যি সত্যি রেল লাইনের মতো চলছে। দুজন দুজনকে কত ভালোবাসে, কিন্তু একসাথে এক জায়গা থেকেও কেউ কাউকে আবদ্ধে বাঁধতে চায় না। তবুও দুজনের একটা পরিতৃপ্তি হচ্ছে, সারাক্ষণ কাছাকাছি পাশাপাশি চলা। বিগত এই 28 দিনের মধ্যে লাইনে মোটামুটি সবাই ওদের কথা জেনে গেছে। সালমা আক্তার সজীবকে মাঝে মাঝে জিজ্ঞেস করে, কিছু কিছু সত্য কথা জেনে নেয়, কিন্তু সবাই তো আর সত্যি কথা বিশ্বাস করে না। তাই লাইনের মধ্যে বা পাশের আরও 2-1টা লাইনেও জানাজানি হয়ে গেছে। অনেকে বৃষ্টির কাছে এসে মাঝে মাঝে বলে যে তোমাদের দুজনকে বেশ মানিয়েছে। হঠাৎ করে এসে কেউ আবার সজীবের প্রশংসা করে বৃষ্টির সামনে। বৃষ্টির চুপি চুপি একটা পরিতৃপ্তির হাসি দেয়, কারণ সে সজীবকে জানে। আজকে লাঞ্চের ঘণ্টাখানেক পরে একটা বিশাল ঝামেলা আরম্ভ হয়ে গেল। বৃষ্টি মেশিনে সমস্যা থাকার কারণ তার সামনে অনেক কাজ জমা হয়ে গেল। লাইনের সামনে কাজ যাচ্ছে না, আর টার্গেট কমে যাচ্ছে। তাই সুপারভাইজার এসে বৃষ্টির সঙ্গে চেঁচামেচি আরম্ভ করলো। বৃষ্টি প্রথম প্রথম ভালো করে বোঝানোর চেষ্টা করলো যে তার মেশিনে সমস্যা হচ্ছে, কিন্তু সুপারভাইজারকে টার্গেট কম হবার জন্য এপিএম স্যার অনেক গালাগালি করে, যার জন্য তার মেজাজ খারাপ হয়ে গেল। তাই বৃষ্টির সাথে উল্টোপাল্টা ব্যবহার করতে লাগলো। বৃষ্টিরও উল্টোপাল্টা ব্যবহার শুনে মাথা খারাপ হয়ে গেল। তখন সেও সুপারভাইজারের মুখে মুখে তর্ক শুরু করে দিল। কথার মধ্যে সজীবের প্রসঙ্গ চলে এলো। আস্তে আস্তে পরিস্থিতি ঘোলাটে হয়ে গেল, আর সুপারভাইজার চিৎকার দিয়ে দিয়ে বলতে লাগলো যে বৃষ্টি নাকি ইচ্ছে করে কাজ বন্ধ করেছে, কারণ সে নাকি কাজ রেখে সারাক্ষণ সজীবের দিকে তাকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে ফ্লোরে আসলো অফিসের জিএম স্যার। তিনি চিৎকার চেঁচামেচি দেখে বৃষ্টিকে আর সুপারভাইজারকে নিজের চেম্বারে যেতে বলে বেরিয়ে গেল। সমস্ত লাইনের মধ্যে সেই মুহূর্তে থমথমে অবস্থা বিরাজ করছে। কাজের সাবজেক্ট চাপা পড়ে গেল, কিন্তু সজীব আর বৃষ্টির সম্পর্কটা সুপারভাইজার তখন সবার সামনে তুলে ধরল। মাত্র কয়েক মিনিটের মধ্যে এমন ঘটনা ঘটে গেল যে কেউ সেটা প্রত্যাশা করে নাই। বৃষ্টি তার মেশিনের সুইচ বন্ধ করে জিএম স্যারের চেম্বারে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। লাইনের সকলের কাজের গতি কমে গেছে, কারণ সবাই একটা রুদ্ধশ্বাস পরিস্থিতি আজ উপলব্ধি করেছে।
আর সেই পরিস্থিতির সমাপ্তি কোথায় গিয়ে ঘটে সেটা জানার জন্য সবাই নিজেরা আলোচনা করতে লাগলো। বৃষ্টি তৃতীয় তলায় জিএম স্যারের চেম্বারে চলে গেল। সুপারভাইজারও চলে এসেছে। লাইন চিফ স্টাফ সালমা আক্তার ও কোয়ালিটি ইনচার্জকেও ডাকা হয়েছে। কাচের গ্লাস দিয়ে চারিদিকে আবদ্ধ করা জিএম স্যারের চেম্বারটা শীতাতাপ নিয়ন্ত্রিত। রুমের মধ্যে সবাই উপস্থিত হয়ে নিঃশব্দে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন একটু পরে ঝড় আরম্ভ হবে। আকাশে মেঘের সৃষ্টি হলে ঝড়ের পূর্বে কিছুক্ষণ সবকিছু নিশ্চুপ দেখা যায়। লাইনের মধ্যে আরেক সিনিয়র অপারেটর মমতাজ বেগম সজীবের কাছে এসে বলল, সজীব ভাই, আমরা জানি আপনি আর বৃষ্টি একে অপরকে ভালোবাসেন। সেই ভালোবাসার গভীরতা কতটুকু হয়তো জানি না, কিন্তু আমরা সবসময় চাইতাম যে আপনাদের মিল হোক। কারণ আপনারা দুজনই দেখতে শুনতে একদম সুন্দর একটা জুটি। লাইনের বেশিরভাগ মানুষ আপনাদের কথা জানে ঠিকই, কিন্তু সবাই আপনাদের সুখ কামনা করে না। সজীব বলল, দেখুন আপা, আসলে আমি বৃষ্টিকে ভালোবাসি, সেটা সত্য কথা। কিন্তু বৃষ্টি আজও আমার ভালোবাসা গ্রহণ করে নাই, আর ভবিষ্যতে হয়তো করবেও না কখনো। যেহেতু আমাকে কেন্দ্র করে নতুন একটা ঝামেলা আরম্ভ হয়ে গেল, সুতরাং হয়তো আমাকেই চলে যেতে হবে। কারণ আমার জন্য বৃষ্টির কোনো ক্ষতি হোক সেটা কামনা করি না। না না ভাই, তুমি কোথাও যাবে না। হয়তো একটু গালাগালি করতে পারে জিএম স্যার, কিন্তু তাই বলে কি চলে যেতে হবে? তুমি চাকরি করো মাত্র মাসখানেক ধরে, সেই অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু সবাই তোমাকে খুব সম্মান আর শ্রদ্ধা করে। তোমার মাঝে কাজের আগ্রহ বেশি আছে। আচ্ছা ঠিক আছে আপা, অপেক্ষা করি আর দেখি নিজ থেকে তারা কি করে। যদি অপ্রত্যাশিত ঘটনা না সম্মুখীন হই তাহলে তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। মনে রাখবে, গার্মেন্টস জগতে গালাগালি হচ্ছে পানি পান করার মতো। গার্মেন্টসে চাকরি করতে হলে গালাগালি সহ্য করার ক্ষমতা থাকতে হয়। কারণ এটা শুরু থেকে এভাবে চলে এসেছে, যেটা চাইলেও পরিবর্তন করা সম্ভব না। সেটা আমি জানি। আচ্ছা ঠিক আছে, থাকো তাহলে। আর কেউ কিছু বললে মন খারাপ করো না, চেষ্টা করব। জিএম স্যার বলল, কি ব্যাপার শাকিল, বলো তোমার কি সমস্যা? লাইনের মধ্যে এত চিৎকার চেঁচামেচি কেন? আর আজকে তোমার টার্গেট কমে গেছে কেন? সুপারভাইজারের নাম শাকিল। সে বলল, স্যার, এই অপারেটর কাজের মধ্যে প্রচুর অবহেলা করে। কিছু বললে মুখে মুখে তর্ক করে। তাই টার্গেট নিয়ে একটু জোরে কথা বলে ফেলেছি। স্যার বলল, আগে তো তাকে নিয়ে সমস্যা ছিল না, তাহলে হঠাৎ করে কি হয়েছে? বৃষ্টির দিকে তাকিয়ে বলল, তোমার কি হয়েছে? বৃষ্টি বলল, স্যার, লাঞ্চের পর থেকে আমার মেশিনটা সমস্যা দিচ্ছে, ঠিক মতো কাজ করতে পারি না, তাই একটু সমস্যা হয়ে গেছে। এছাড়া বলার মতো আর কিছু নেই। তাহলে মেকানিক ফ্লোরে ছিল, তাদের দিয়ে সারিয়ে নিলেই তো হতো। তোমার জন্য সম্পূর্ণ সামনে কাজ বন্ধ হয়ে গেছে। বৃষ্টি বলল, মেকানিক কাজ করছে, তাই তো একটু দেরি হয়ে গেছে। কিন্তু সেটা আমি শাকিল ভাইকে বোঝাতে পারিনি। তিনি শুধু শুধু আমার সাথে উত্তেজিত হয়ে খারাপ ব্যবহার করেছেন। সুপারভাইজার বলল, স্যার, আগে সবকিছু ঠিক ছিল, কিন্তু লাইনে সজীব নামের নতুন কোয়ালিটি আসার পর থেকে বৃষ্টি পরিবর্তন হয়ে গেছে। সে সারাক্ষণ কাজের চেয়ে বেশি ওই ছেলের দিকে তাকিয়ে থাকে। আমি বারবার বোঝানোর চেষ্টা করছি যে ব্যক্তিগত সম্পর্ক অফিসের বাইরে, কিন্তু সে আমার কথা কানে নিচ্ছে না, উল্টো আমাকে জ্ঞান দিয়ে কথা বলে। বৃষ্টি বলল, বাজে কথা কম বলবেন শাকিল ভাই, কারণ তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। শাকিল বলল, আমি বাজে কথা বলি? তুমি তো বললে যে তোমরা গার্মেন্টসে চাকরি নেবার আগে থেকে পরিচিত। তোমার জন্য তো ওই ছেলে এখন এই গার্মেন্টসে চাকরি করে। জিএম স্যার বলল, বৃষ্টি, যা সত্যি তাই বলো, না হলে তোমার চাকরি থাকবে কিনা জানি না। চাকরির কথা শুনে বৃষ্টি ভয় পেল। বৃষ্টি বলল, সত্যি বলছি স্যার, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে আমাকে পছন্দ করে অনেক আগে থেকে, আর সেই সুবাদে আমার পিছনে পিছনে এই অফিসে এসেছে। কিন্তু এতে আমার অন্যায় কোথায় স্যার? আমি তো কিছু করিনি। সেই ছেলে তোমাকে বিরক্ত করে? না, কখনো লাইনে কিছু বলে না। জিএম স্যার কোয়ালিটি ইনচার্জকে বলল, তা আপনার কোয়ালিটিকে ডাকার ব্যবস্থা করেন। সে কি এটা পার্ক পেয়েছে নাকি? আর শাকিল, তুমি লাইনে যাও তাড়াতাড়ি। আজকে টার্গেট পূরণ করে তারপর তোমার ছুটি। রুমের মধ্যে আবারও শুনশান নীরবতা বিরাজ করে, আর এসি ঠান্ডাতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে যাচ্ছে দু একজনের। সালমা আক্তার গিয়ে সজীবকে ডেকে নিয়ে আসলো। সজীব তার পিছনে পিছনে রুমের মধ্যে প্রবেশ করলো। সজীব বলল, আসসালামু আলাইকুম স্যার। জিএম স্যার বলল, ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম কি সজীব? জি স্যার, মোহাম্মদ সাইফুল ইসলাম সজীব। বৃষ্টিকে দেখিয়ে বললেন, এই মেয়েকে চেনো তুমি? জি স্যার। কিভাবে চেনো? প্রথমত সে লাইনের অপারেটর।
দ্বিতীয়ত তার বাবা আমার কলেজ শিক্ষক ছিলেন। স্যার বলল, তুমি তাকে বিরক্ত করো, মানে সে তোমাকে পছন্দ করে না, তবুও তুমি বারবার তার আশেপাশে থাকার চেষ্টা করো। তুমি কি জানো যে সে যেহেতু তোমাকে পছন্দ করে না, সেহেতু তোমাকে দেখতে পেলে সে বিরক্ত হবে বা অস্বস্তি বোধ করে? এমন অভিযোগ কি সে করেছে? অভিযোগ করেছে বলেই তোমাকে ডাকা হয়েছে, না হলে তো তোমাকে ডাকতাম না। জি স্যার, তা তো অবশ্যই। এটা কলেজ, ভার্সিটি কিংবা পার্ক নয় যে তুমি এখানে মেয়ে পছন্দ করে পটানোর চেষ্টা করবে। এটা হচ্ছে কাজের স্থান, তাই এখানে কাজ ছাড়া আর কিছু চলে না। জি স্যার, জানি আমি। তুমি সেই পরিবেশ নষ্ট করেছো। ফ্লোরে এসব নিয়ে আলোচনা হবে। আজকে তুমি এমন করছো, কাল আবার আরেকজন করবে। আস্তে আস্তে বিষয়টা বড় আকার ধারণ করবে। তাই আমি চাই যে কোনো ক্যান্সার জন্ম নেবার সাথে সাথে ধ্বংস করে দিতে। আপনি যা বিবেচনা করেন তাই হবে। তবে আমি বৃষ্টিকে ভালোবাসি, তাই তার বিষয় নিয়ে কথা বলার আলাদা কিছু নেই। এবার জিএম স্যার রেগে গিয়ে বললেন, তোর প্রেম ভালোবাসা করার জন্য কি মালিক গার্মেন্টস চালু করেছে? কত বড় সাহস, তুই লাইনের মধ্যে বসে অপারেটরকে বিরক্ত করিস। সজীব দেখল জিএম স্যার তুমি থেকে তুই শব্দ ব্যবহার করছে, এর মানে পরিস্থিতি ভালো না। কিন্তু বৃষ্টি সম্পূর্ণ নিশ্চুপ, কারণ এমন পরিস্থিতি সৃষ্টি হবে সেটা সে বুঝতে পারেনি। এখন এই পরিস্থিতি কোন জায়গায় গিয়ে শেষ হবে কিছুই বোঝা যাচ্ছে না। জিএম স্যার বৃষ্টির দিকে তাকিয়ে বলল, এই মেয়ে, তুমি লাইনে যাও আর মনোযোগ দিয়ে কাজ করো। এরপর যদি এমন কোনো কিছু জানতে পারি, তাহলে সাথে সাথে আইডি কার্ড নিয়ে বেতন দিয়ে বের করে দেব। প্রতিদিন তোমার মতো অসংখ্য অপারেটর গেটের সামনেই দাঁড়িয়ে থাকে চাকরি পাবার আশায়। বৃষ্টি রুম থেকে বেরিয়ে গেল। সজীব নিচের দিকে তাকিয়ে আছে। বাইরে এসে বৃষ্টি রুমের দিকে তাকালো। গ্লাস দিয়ে ঘেরা, তাই ভিতরে কি হচ্ছে দেখা যাচ্ছে। বাইরে এসে বৃষ্টি রুমের দিকে তাকিয়ে দেখে কোয়ালিটি ইনচার্জ সজীবের বাম গালে একটা চড় মেরে দিয়েছে। মুখ থেকে কি যেন বলছে, কিন্তু গ্লাসের জন্য বোঝা যাচ্ছে না। সজীব আগের মতো নিচের দিকে তাকিয়ে আছে, দু হাত বুকের উপর বেঁধে দাঁড়িয়ে আছে। বৃষ্টি চুপচাপ মাথা নিচু করে সিঁড়ির সামনে গিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। কোয়ালিটি ইনচার্জ সজীবকে চড় মারার কারণ হচ্ছে নিজের সম্মান রক্ষা করা। কারণ জিএম স্যার যদি এখন তাকে জিজ্ঞেস করে যে তার ডিপার্টমেন্টের লোক কিভাবে এমন করে, তাই সেই প্রশ্ন করার আগেই সে সজীবকে শাসন করার উপলক্ষে একটা গালি দিয়ে চড় মেরে দিয়েছে। জিএম স্যার বলল, এই ছেলেকে অ্যাডমিন রুমে নিয়ে তার বেতন দিয়ে বের করে দাও। এমন ছেলে রেখে অফিসের পরিবেশ খারাপ করার কোনো দরকার নেই। তাছাড়া পুরনো লোক হলেও একটা বিবেচনা থাকতো। তাই সব ছোট বিষয় নিয়ে কথা না বাড়িয়ে অল্পতেই সমস্যার সমাধান করে দাও। ইনচার্জ বলল, ঠিক আছে স্যার, আপনার যেমন বিবেচনা হয় তেমনই করেন। সালমা আক্তারের দিকে তাকিয়ে বললেন, সালমা, তুমি সজীবকে নিয়ে এইচআর বিভাগে গিয়ে অ্যাডমিনের সাথে কথা বলো। অ্যাডমিন রুমে গিয়ে সজীবের আইডি কার্ড জমা দিয়ে 28 দিনের বেতন প্লাস ওভারটাইমের টাকা সব দিয়ে দিল। ঘড়িতে তখন বিকেল 5টা বেজে গেছে। অনেকের ছুটি হয়ে গেছে, তাই সজীবও তাদের সাথে বের হতে চাইলো। তাই সে সালমা আক্তারকে বলল, ভালো থাকবেন ম্যাডাম, আর ইচ্ছায় অনিচ্ছায় যদি বেয়াদবি করে থাকি ছোট ভাই হিসেবে মাফ করবেন প্লিজ। এ জীবনে আর কখনো দেখা হবে কিনা জানি না, যদি চলার পথে হঠাৎ করে কোনোদিন দেখা হয়ে যায় তাহলে কথা হবে। সালমা আক্তার বলল, তোমার জন্য খুব খারাপ লাগছে সজীব, কারণ তুমি অনেক ভালো একটা ছেলে। চাইলেই সব সময় নিজের মন মতো কাজ করার মানুষ পাওয়া যায় না। আমি আশা করি তুমি অন্য অফিসে চাকরি করে একদিন অনেক বড় হতে পারবে। মোবাইল নাম্বার রেখে দিও, মাঝে মাঝে কল দিয়ে কথা হবে। আর বাসায় গেলে বেশি খুশি হব। ঠিক আছে ম্যাডাম, চেষ্টা করব যোগাযোগ রক্ষা করার জন্য। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ সজীব। এদিকে বৃষ্টি লাইনে আসার সাথে সাথে অনেকে অনেক কথা জিজ্ঞেস করা শুরু করলো, কিন্তু বৃষ্টি সম্পূর্ণ চুপচাপ। সে তার মেশিনে বসে এক মনে কাজ করতে লাগলো। কেউ এসে কিছু জিজ্ঞেস করলে সাথে সাথে বলে, আমি কিছু জানি না, যা সত্যি তাই বলে দিয়ে আসছি, এখন কি হচ্ছে জানি না। কিন্তু নিজের মনের মধ্যে এক মহাপ্লাবন আরম্ভ হয়ে গেল, যেটা দেখা যায় না ঠিকই, কিন্তু অনুভব করা যায়। চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ঝাপসা হয়ে উঠে ধূসর গোধূলির মতো। কল্পনায় সজীব তার সামনে দাঁড়িয়ে থাকে। বৃষ্টির কাছে মনে হয় যেন সজীব তার কানের কাছে কাছে বলছে, তোমার মনের শুভ্রতা আমায় তৃপ্ত করবে, আর মিষ্টি ঠোঁটের হাসি আমায় পাগল করবে।
তোমায় নিয়ে কিছু স্বপ্ন আছে, বুকের গহীনে। যদি চাও শুনতে, প্রাণ খুলে দেব তোমার সমীপে। ভালোবাসার অনুভূতি দিয়ে মেপে নিও যেন তোমার গভীরতা আমার হৃদয়ে। মরিয়ম এসে বৃষ্টির কাছে দাঁড়িয়ে রইল, কিন্তু কিছু জিজ্ঞেস করার সাহস হচ্ছে না। ঠিক এমন সময় পিছন থেকে সালমা আক্তার হাঁটতে হাঁটতে এলো। মরিয়ম বৃষ্টির সামনে থেকে দাঁড়িয়ে আছে। যখন বৃষ্টি আর মরিয়মের কাছাকাছি সালমা আক্তার এলো, তখন মরিয়ম জিজ্ঞেস করলো, ম্যাডাম, সজীব ভাই কোথায়? আপনি একা আসলেন কেন? সালমা আক্তার বলল, সজীবকে বেতন দিয়ে বের করে দেওয়া হয়েছে, তাই চলে গেছে। বৃষ্টির কানে এই কথা পৌঁছে গেল। কাজ বন্ধ করে সালমা আক্তারের মুখের দিকে তাকিয়ে রইল। মরিয়ম বলল, কেন? সজীব ভাইকে বের করে দেবে কেন? তার অপরাধ কি? সালমা আক্তার বলল, তোমাদেরকে কাজের মধ্যে বিরক্ত করে, তাই তোমরা নাকি ঠিক মতো কাজ করতে পারো না, তাই জিএম স্যার সজীবের মতো ক্যান্সারকে বিদায় করে দিল। এতক্ষণ পরে বৃষ্টি অস্ফুটে বলল, ম্যাডাম, সত্যি সত্যি কি সজীব চলে গেছে? সালমা আক্তার এই প্রশ্নের জবাব না দিয়ে সামনের দিকে চলে গেল। বৃষ্টি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থেকে তারপর মোবাইল বের করে সজীবের নাম্বার বের করে কল দিল, কিন্তু নাম্বার বন্ধ। অফিস থেকে বেরিয়ে সাথে সাথে সজীব মোবাইল বন্ধ করে রেখেছে। বেতন পেয়েছে 10,370 টাকা। ইপিজেড রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সে ফ্রিপোর্ট মোড়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ব্যস্ত শহরের মানুষের আনাগোনা দেখল। মনটা খারাপ থেকে আরও খারাপতর হয়ে গেল। কিন্তু দাঁত বের না করে ঠোঁটের কোণে মিষ্টি হাসি এনে মনে মনে বলল, প্রকৃতি, তুমি কত সুন্দর। তোমার খেলা বোঝা বড় দুষ্কর। তাই আমরা প্রতিনিয়ত তোমার কাছে হেরে গিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। নিউমোরিংয়ের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সজীব ভিতরের দিকে যেতে লাগলো। পানির ট্যাঙ্কির একটু আগে একটা ফার্মেসি আছে। সেই ফার্মেসিতে প্রতিদিন সন্ধ্যা 7টা থেকে চট্টগ্রাম বিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মনিরুল মান্নান বসে। কিন্তু সজীবের কাজ নেই ডাক্তারের কাছে, কিন্তু তার কাজ হচ্ছে ফার্মেসির বিপরীত পাশে একটা বড় সাগরিকা জুয়েলার্স নামের জুয়েলার্সের দোকান। সজীব জুয়েলার্সের দোকানে গেল, কারণ সজীব অনেকদিন ধরে লক্ষ্য করেছে বৃষ্টির পায়ে কোনো নূপুর নেই। তাই সে আগে থেকে মনে মনে ঠিক করে রেখেছে যে প্রথম বেতন পেলে বৃষ্টির জন্য একজোড়া নূপুর বানাবে। তারপর একটা সুন্দর মুহূর্ত থেকে বৃষ্টিকে উপহার দেবে সেই নূপুর আর সাথে কিছু কাচের চুড়ি। তাই দোকানে বসে অনেকগুলো ডিজাইন দেখে দেখে একটা ডিজাইন পছন্দ করলো। মজুরি সহ রূপার দাম এসেছে 4,700 টাকা। দোকানের কাজ শেষ করে সজীব রসিদ সংগ্রহ করে দোকান থেকে বেরিয়ে পড়লো। হাঁটছে আর ভাবছে এখন কোথায় যাওয়া যায়, কোন জায়গা গেলে একান্ত নিরিবিলি কিছু সময় কাটানো যায়, সেটা ভাবছে আর হাঁটছে। সজীবের চাকরি চলে গেছে, সে কথা রকির কাছে পৌঁছে গেল। রকির কাছে বলেছে কোয়ালিটি ইনচার্জ। রকি কথাটা শুনে নিজের কাজের চাপ কমিয়ে সময় নিয়ে বৃষ্টির কাছে এলো। বৃষ্টি তখন নিজের চেয়ারে ছিল না, তাই রকি অপেক্ষা করতে লাগলো। একটু পরে বৃষ্টি অষ্টম থেকে বেরিয়ে লাইনে নিজের কাজের স্থানে গিয়ে দেখলো রকি দাঁড়িয়ে আছে। রকি বলল, কি হয়েছে বৃষ্টি আপা, সজীবকে বের করে দেওয়া হয়েছে? বৃষ্টি বলল, আমিও শুনেছি, কিন্তু সঠিক জানি না, কারণ সজীব জিএম স্যারের চেম্বার থেকে আর ফিরে আসেনি। আর আমি বারবার কল দিচ্ছি, কিন্তু তার মোবাইল বন্ধ করে রেখেছে। হঠাৎ করে কি এমন হলো যে জিএম স্যারের কাছে বিচার চলে গেল? আমার লাইনের সুপারভাইজার সজীব আর আমার কথা স্যারকে বলে দিয়েছে। তারপর স্যার সব কিছু শুনে আমাকে বললেন লাইনে আসতে। তারপর আমি চলে আসলাম, কিন্তু পরে শুনি সজীবকে নাকি বের করে দিয়েছে। সুপারভাইজার বলল, কেন? তার সমস্যা কি? সে আমাকে প্রপোজ করেছে অনেক আগেই, কিন্তু সজীব আসার পরে সে হিংসায় জর্জরিত হয়ে গেছে, তাই বলে দিয়েছে। কিন্তু আমার একটা মারাত্মক অন্যায় হয়ে গেছে, যেটা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। কি হয়েছে? আমি যদি তখন জিএম স্যারকে সব কিছু খুলে বলতাম, তাহলে হয়তো ন্যায্য বিচারটা হতো। কিন্তু আমি কেমন যেন নার্ভাস হয়ে সজীব আমাকে বিরক্ত করে এমন কথা বলে দিয়েছি। আর তাই জিএম স্যার আরও বেশি রাগ করে উল্টাপাল্টা কথা বলে। এমন ভুল কেউ করে? ধুর, আপনার মামা তো অপোজিট ফ্লোরের পিএম স্যার, তাহলে তাকে বলে অনুরোধ করা যায় না? দেখো আপা, তারা হচ্ছে বড় বড় পোস্টের চাকরি করে, তাই এসব তুচ্ছ বিষয় একজন আরেকজনকে বলে ছোট হতে চায় না। অফিসের মধ্যে তোমার আমার মতো শ্রমিকদের যেটা স্বপ্ন, সেটা তাদের কাছে শুধু একটা কলমের সাইন। আচ্ছা, বাদ দাও এসব কথা। এখন সজীব কোথায় গেল সেটাই বুঝতে পারছি না। আপনি একটু চেষ্টা করবেন রকি ভাই, আপনি ছাড়া আর তো পথ নেই।
আচ্ছা ঠিক আছে, চেষ্টা করব। বাসায় গেছে মনে হয়, তাই বাসায় গিয়ে কথা হবে। আমি যদি আপনার সাথে বাসায় যাই, তাহলে কি আপনার সমস্যা আছে? না, সমস্যা নেই, কিন্তু গিয়ে কি হবে? বেচারা অনেক কষ্ট পেয়েছে। আমি বুঝতে পারি নাই যে ঘটনা এমনভাবে ঘটবে। তাই সামনে গিয়ে কথা বলে সবকিছুর জড়তা দূর করতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমার ছুটি কখন? ৭টা বাজে। ঠিক আছে, তুমি ছুটির পরে কার্ড পাঞ্চ করে এই চেয়ারে বসে থেকো। আর আমি এসে তোমাকে নিয়ে বের হব ৭টার পরে। ঠিক আছে? ছুটির পরে বৃষ্টি রকির সাথে বাসায় গিয়ে দেখল সজীব বাসায় যায় নাই। বাসা ফাঁকা পড়ে আছে। বৃষ্টি মুখ কালো করে সিঁড়ির উপর বসে পড়ল। তার চারদিকে মনে হয় যেন অন্ধকার হয়ে গেছে। রকি পাশের রুমে গিয়ে জিজ্ঞেস করে জানল যে সজীব রুমেই আসে নাই। মোবাইলে কল দিয়ে বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে তারা। রকি পড়ল একটা মহা বিপদে। কারণ ব্যাচেলর বাসায় একটা মেয়ে যদি আসে, তাহলে বিনা নোটিশে বাড়ি ছাড়তে হবে। তাই সে বৃষ্টির কাছে বলল, বৃষ্টি, তুমি বরং বাসায় চলে যাও, আর আমি রাস্তায় গিয়ে কিছুক্ষণ খুঁজে আসি। আর তাছাড়া ওর খালার বাসায়ও তো যেতে পারে, তাই না? তুমি বরং বাসায় গিয়ে রান্না বান্না করো, আর সজীব আসলে তোমাকে কল দিয়ে আমি জানিয়ে দেব। চিন্তা করো না। বৃষ্টি বলল, আপনি সজীবের খালার বাসা চিনেন নাকি? যদি চিনেন, তাহলে চলুন না, দুজনেই একসাথে যাই। দেখো, তুমি একটা মেয়ে মানুষ, সারা দিন কাজ করে এখন ক্লান্ত। তাই বেশি ঘোরাঘুরি না করে বাসায় গিয়ে বিশ্রাম করো। আমি যদি সন্ধান পাই, তাহলে সাথে সাথে তোমাকে জানাতে ভুলবো না। আর আমি সজীবের খালার বাসা চিনি না, কখনো যাই নাই আমি, না হলে চিনতে পারতাম। আমার যে বাসায় যেতে মন চায় না। তুমি থেকেও তো কিছু করতে পারবে না, তাই শুধু শুধু থেকে কোনো লাভ নেই। ঠিক আছে ভাই, কিন্তু আপনি একটু ভালো করে খুঁজে দেখবেন কিন্তু। আর পেলে সাথে সাথে আমাকে জানাবেন। আমি কিন্তু আপনার বা সজীবের কাছ থেকে একটা কলের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, তুমি চলো, তোমাকে নিচে গিয়ে একটা রিকশায় তুলে দিই। বাসায় গিয়ে বৃষ্টি আজ অনেক দিন পরে তার বাবার পাশে খাটের উপর শুয়ে পড়ল। বৃষ্টির মা বিকেলে এসে রান্না করে রেখেছেন। তিনি এখন টিভিতে স্টার জলসা চ্যানেলে অরণ্য আর পাখির বোঝে না সে বোঝে না নাটক দেখছেন। এই নাটকটা বৃষ্টির কাছেও খুব ভালো লাগে, কারণ অরণ্য আর পাখির এই অভিনয় ভালোবাসা দিয়ে ভরপুর। তাই যে কোনো মেয়ে এটা দেখে নেশায় পড়তে বাধ্য হবে। কিন্তু আজ সজীবের জন্য বৃষ্টির মনটা ভীষণ খারাপ। তাই মনোযোগ দিয়ে দেখতে ইচ্ছে করে না। তবুও খাটের উপর শুয়ে টিভির দিকে তাকিয়ে আছে। আর সামনে অরণ্য আর পাখি নিজেদের রুমের মধ্যে বসে তর্কাতর্কি করছে। বৃষ্টি একটু পর পর মোবাইলে তাকিয়ে দেখে সজীব বা রকির নাম্বার থেকে কল বা মেসেজ আসে কিনা। কিন্তু অরণ্য আর পাখির নাটক শেষ হয়ে আবার নতুন নাটক শুরু হলো। সেই নাটক শেষ হয়ে আবার নতুন নাটক শুরু হলো। কিন্তু বৃষ্টির অপেক্ষার অবসান ঘটে না। সে বারবার সজীবের নাম্বারে কল দিয়ে চেষ্টা করছে, কিন্তু নাম্বার বন্ধ। তবে রাত 10টার একটু আগে বৃষ্টি রকির কাছে কল দিল, কারণ এতক্ষণ সে তাকে কল দিয়ে বিরক্ত করতে চায় না। বৃষ্টি বলল, হ্যালো রকি ভাই, সজীবের কোনো খবর পাওয়া গেছে? না বৃষ্টি, এখনো পাইনি। আমি ওর ব্যাগের ভিতর থেকে ডায়েরি বের করে ওর খালার নাম্বার বের করে কল দিয়ে জিজ্ঞেস করেছি, কিন্তু সজীব তো তার খালার বাসায় যায় নাই। আর তাই আরও বেশি করে চিন্তা হচ্ছে। কিছু একটা করে বসবে না তো? বৃষ্টি বলল, এমন করে বলবেন না ভাই, এমন কিছু হবে না ভাই। আমার বিশ্বাস সজীব সুস্থ শরীরে আবার ফিরে আসবে আমার কাছে। আমিও সেটাই চাই বৃষ্টি, কিন্তু এই শহরের মাঝে কোথায় যে খুঁজবো? আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যদি একটা কিছু জানতে পারেন, তাহলে সাথে সাথে জানাবেন। হ্যাঁ, অবশ্যই জানাবো। মানুষ তখন বদলে যায় যখন সে তার রাগ, ভালোবাসা, অভিমানের মূল্য পায় না। প্রতিবার নিজেই নিজের রাগ অভিমান ভাঙাতে হয়, কিংবা সরি বলে সম্পর্ক ঠিক করতে হয়। তখন সে ধীরে ধীরে রাগ অভিমান ভালোবাসা ভুলে যায়। আর সেই মানুষটা ভিতর থেকে তখন একটু একটু করে মরে যায়। মনের মধ্যে স্বপ্নগুলো সব গলে পচে নিঃশেষ হয়ে যায়। কিন্তু তবুও মাঝে মাঝে মনে পড়ে প্রিয় মুখটা। সত্য কষ্টগুলো সব তখন জাগ্রত হয়ে নিজের উপস্থিতি জানান দেয় যে সে চলে যায় নাই। সজীব এখন বসে আছে বন্দরের পাশে, রেল লাইনের উপর। সামনে বিশাল রাস্তা, আর রাস্তা দিয়ে একটু পর পর বড় বড় ট্রাক, ওভার ভ্যান পণ্য বোঝাই করে নিয়ে চলে যাচ্ছে। রাত 12টা পেরিয়ে গেছে, কিন্তু
তার আজকে বাসায় যেতে ইচ্ছে করছে না। আজ বারবার শুধু সজীবের মনে হয়, কেন এমন হলো? তার সাথে কি সবসময় এমন অদ্ভুত পরিস্থিতি ঘটবে? সে কি সবসময় শুধু এগুলোর যোগ্য? সুখ নামের সেই ছোট্ট সাগরের মাঝে সে কি নৌকা নিয়ে যেতে পারবে না কখনো? অনেকক্ষণ ধরে বসে থাকতে ভালো লাগে না, তাই সজীব রেল লাইন ধরে হাঁটতে লাগলো। সট্টগোলা রেল ক্রসিং পার হয়ে কাস্টমস এর আগ পর্যন্ত রাস্তাটা মোটামুটি, পাশে কোনো দোকান নেই। আর এর মধ্যবর্তী স্থানে বন্দরের ভিতর থেকে ট্রেন লাইন বের হয়েছে, তাই একটা ছোট কালভার্ট করা হয়েছে ট্রেন লাইনের উপর দিয়ে। কালভার্টের সাথে মেশানোর জন্য রাস্তা অনেক উঁচু করা হয়েছে। আবার রাস্তার ডান পাশে বন্দরের বিশাল এরিয়া প্রাচীর। রাস্তা আর প্রাচীরের মাঝখানে ফাঁকা জায়গার মধ্যে ছোট বড় গাছের একটা ঝোপঝাড় সৃষ্টি হয়েছে। সজীব রাস্তার পাশ দিয়ে গভীর রাতের বন্দর আর রাস্তায় হুশ করে চলে যাওয়া গাড়ি দেখতে দেখতে হাঁটছে। হঠাৎ করে সে দেখলো ঝোপের ভিতর ২-৩ জন মানুষ নড়াচড়া করে। ভালো করে লক্ষ্য করার জন্য সে দাঁড়িয়ে গেল এবং উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করতে লাগলো। হঠাৎ করে তার মনে হলো যে তাদের মধ্যে একজন সজীবকে হাতের ইশারায় ডাকছে। সজীব ডানে বামে তাকিয়ে দেখে কেউ নাই। তারপর সামনে তাকিয়ে দেখে আবারও ডাকছে। ভালো মন্দ কিছু চিন্তা না করে সজীব আস্তে আস্তে ঝোপের ভিতর চলে গেল। নিচে নেমে সজীব দেখলো সেখানে ২ জন পুরুষ ও একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর তার পাশেই আবছা দেখতে পাচ্ছে যে একটা পুরুষ আর একটা মেয়ের সাথে যৌনকর্মে লিপ্ত আছে। সজীব কাছে যেতেই একটা পুরুষ বলল, মিয়া ভাই, আন্নে এডি মাগি করতাম, আয় আবার উকি মারুন কিল্লাই, আন্নে জানেন ন পুলিশ এগুন খুঁজে বেড়ায়, এমন আর করবেন নু, এখন টেকা দিয়ে এইডারে নিয়ে পিছের দিয়ে জোপের মধ্যে হান্দি হরেন, তাড়াতাড়ি কাম হারবেন, নইলে রেট বেশি দেওয়ান লাগবো। সজীব বলল, সরি, মাফ করবেন, আসলে আমি এসব কিছু করতে আসিনি এখানে, আমি যাই। পাশের মেয়েটা বলল, কাম না করলেও টেকা দিয়ে তারপর যাইতে হইব, দরকার হইলে একটু ব্লাউজ খুলে দেখাই দিমুনে, তবুও টেকা দিয়ে যাইতে হইব। সজীব দেখল এখানে বিপদের সম্মুখীন হতে হবে, তাই কিছু না বলে পিছনে ফিরে হাঁটা শুরু করলো। কিন্তু ততক্ষণে পিছন থেকে মেয়েটা হাত ধরে ফেললো আর বলল, টেকা দিয়ে তারপর সামনে পা বাড়াবে। সজীব মেয়েটির হাত ছিটকা মেরে দিল এক দৌড়। কিন্তু রাস্তার দিক যেহেতু উঁচু, তাই নিচে দৌড়াতে লাগলো। আর পিছনে পিছনে সেই পুরুষ ২ জন দৌড়ে আসতেছে। সজীব পকেট থেকে মোবাইল বের করে হাতে নিয়ে দৌড়াচ্ছে, আর তার পিছন পিছন তারাও দৌড়াচ্ছে। মনে হয় যেন অলিম্পিকে দৌড়ের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মায়ের জোরাজুরিতে বৃষ্টি রাতে সামান্য কিছু খেয়ে নিচে বিছানা বিছিয়ে ছোট বোনকে নিয়ে শুয়ে আছে, কিন্তু চোখ বন্ধ করতে পারে না। এখনো বারবার সজীবের নাম্বারে কল দিচ্ছে, কিন্তু নাম্বার বন্ধ। রকির কাছে কল দিয়ে বিরক্ত করার ইচ্ছে নেই, কিন্তু তবুও সে এর আগে আরও ৩ বার কল করেছে। আর রকি শেষবারে বলেছে সজীবের সন্ধান পেলে সে নিজেই কল দেবে। এবং বৃষ্টি যেন চিন্তা বন্ধ করে ঘুমিয়ে পড়ে, কিন্তু বৃষ্টি ঘুমাতে পারে নাই, তবুও কলও দেয় নাই। তাই নীরবে চোখের পানি বের হচ্ছে ফোঁটা ফোঁটা। রাত ১:৩০টার দিকে বৃষ্টি মোবাইলে রকির নাম্বার থেকে কল আসলো। বৃষ্টি বিদ্যুৎ গতিতে রিসিভ করে বলল, সজীব এসেছে ভাই। রকি বলল, সজীব একটু আগে নাকি তার ছোট খালার কাছে ফোন করেছে। তার কাছে বলল যে সজীব নাকি চট্টগ্রাম ছেড়ে ঢাকা শহর চলে যাবে। তুমি বলো, এটা কি মানার মতো কোনো কথা? হয়তো প্রচুর অভিমান করে এমন কথা বলেছে রকি ভাই। আপনি একটু যেভাবেই হোক ওর সাথে দেখা করানোর ব্যবস্থা করুন, প্লিজ। ঠিক আছে, আমি চেষ্টা করছি, তুমি চিন্তা করো না, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, আপনি ছাড়া তো আর কেউ নাই যার মাধ্যমে আমি কিছু জানতে পারবো। তাই আমি বাধ্য হয়ে নিজের মনকে বোঝাতে না পেরে হয়তো আপনাকে বারবার বিরক্ত করব। কিছু মনে করবেন না ভাই, প্লিজ। আরে ধুর, তা কেন? কিছু মনে করব না আমি। সজীব আমার বন্ধু, আর তোমার হচ্ছে স্বপ্ন। তাই আমি যতটা ওকে চাই তার চেয়ে বেশি তুমি তাকে চাও। আচ্ছা ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। সজীবের খালা রকির কাছে সম্পূর্ণ সত্যি কথা বলে নাই, কারণ সজীব নিষেধ করেছে। সত্য কথা হচ্ছে সজীব তার খালার বাসায় আছে এখন, কিন্তু তার খালার মাধ্যমে সে রকির কাছে মিথ্যে বলতে বলেছে, কারণ সজীব আপাতত বৃষ্টির সাথে দেখা করতে চায় না। তাই বেশি চিন্তা যেন না করে, সেজন্য বলা হয়েছে যে সজীব ভালো আছে, তবে ঢাকা শহর চলে যেতে পারে। দুটো লোকের সেই দৌড়ানি খেয়ে সজীব কোনো রকমে রাস্তায় উঠেছিল। তারপর আগ্রাবাদের দিক থেকে আসা ১০ নম্বর বাসে উঠে বন্দর টিলা চলে এসেছে। রাস্তায় কিছুক্ষণ হাঁটাহাঁটি করছে, কিন্তু মন খারাপ ছিল আর শরীর ক্লান্ত, তাই খালার বাসায় আসলো। তবে রকির কাছে যাওয়া দোষের কিছু না, কিন্তু সজীবের ধারণা ছিল যে বৃষ্টি রকির বাসায় গিয়ে সন্ধান করতে পারে, তাই এই লুকোচুরি।
কিন্তু রকি তার খালার নাম্বার জোগাড় করে ফেলেছে, সেটা কিভাবে হলো সজীব বুঝতে পারছে না। এত রাতে সজীবকে দরজার সামনে দেখে তার খালা অবাক হয়ে বলল, কিরে বাবা, তুই কোথায় গিয়েছিলি? তোর বন্ধু না যেন কে 2বার কল দিয়ে তোর কথা জিজ্ঞেস করলো। সজীব বলল, রাস্তায় হাঁটতেছিলাম, তাই হয়তো ও টেনশনে আছে, কারণ আমার মোবাইল বন্ধ করে রেখেছি। অফিসের মধ্যে ছোট্ট একটা ঝামেলা হয়ে আমার চাকরি চলে গেছে। মাস এখনো শেষ হয়নি, তবুও আমাকে 28 দিনের ডিউটির টাকা দিয়ে বিদায় করে দিল। কেন, কি করছিলি তুই? মারামারি করছোস? না, বৃষ্টি আর আমাকে নিয়ে সুপারভাইজার একটা ঝামেলা করেছে, তাই বের হতে হয়েছে। তবে সমস্যা নেই, কারণ বৃষ্টির পরিবার খুব অসহায়, তাই চাকরিও খুব দরকার। আমাকে বের করে দিয়েছে, কিন্তু আমি একবারও স্যারকে অনুরোধ করে বলিনি যে আমি চাকরি করতে চাই বা আমার ভুল হয়ে গেছে। যদি বৃষ্টির চাকরি যেত, তাহলে হয়তো অনুরোধ করতাম। আচ্ছা ঠিক আছে, চিন্তা করিস না। আর বৃষ্টির সাথে রাগ করে মোবাইল বন্ধ রাখিস না। সব কিছু ঠিক হয়ে যাবে। তুই আবার নতুন চাকরি নিতে পারবি। সমস্যা নেই, আমি সাহায্য করব। ঠিক আছে। উকিলের সঙ্গে কথা হয়েছে আর? না, তবে আগামীকাল কল দেব। সেই ভালো হবে, কারণ সব সময় কল দিয়ে খবর রাখা উচিত, না হলে ভুলে যাবেন। তুই খেতে বস, আমি খাবার দিচ্ছি। তবে ফ্রিজে ঠান্ডা খাবার, কারণ আমি খাবার শেষ করে অবশিষ্টটা ফ্রিজে রাখি। সকালবেলা ওটা খাবো আর নতুন রান্না করব। আচ্ছা ঠিক আছে, ঠান্ডা হলেও সমস্যা নেই। ঠিক আছে, বস তুই। সজীবকে ঘুমাতে হলো ফ্লোরে শক্ত বিছানায়, কারণ তার খালা আর আরেকটা মেয়ে একসাথে খাটের উপর ঘুমায়। তাই সজীবকে নিচে বিছানা করে ঘুমাতে দেওয়া হয়েছে। কিন্তু সজীবের ক্লান্ত শরীর, তবুও সে চোখের ঘুম সহজে আনতে পারছে না। অবশ্য না আসলেও সমস্যা নেই, কারণ আগামীকাল সকালে সজীব ঘুমাতে পারবে, যেহেতু তার অফিসে যেতে হবে না। সকালবেলা খুব ভোরে বৃষ্টির ঘুম ভাঙলো, তাই সে উঠে রান্না করতে গেল। বেশি কিছু না, শুধু ভাত রান্না করতে হবে। রান্না করতে করতে সজীবের নাম্বারে কল দিয়ে ট্রাই করলো, কিন্তু সজীব তো মোবাইল অন করে নাই। তাই গোসল করে ফ্রেশ হয়ে সকালে খাবার খেয়ে বৃষ্টি সময় মতো অফিসে চলে গেল। কিন্তু অফিসে যেতে গিয়ে বারবার পায়ের জোর কমে যাচ্ছে, কারণ আজকে সজীব নেই। যদিও সজীবকে ছাড়া এর আগে অফিস করেছে, কিন্তু তখন তো এতটা টান অনুভব করেনি। আর তাছাড়া সজীবের চাকরি যাবার পিছনে বৃষ্টি নিজেকে সম্পূর্ণ দায়ী মনে করে। তাই সজীবের সাথে দেখা করে তার সাথে কথা না বলে নিজেকে হালকা করা যাবে না। অফিসে গিয়ে বৃষ্টি কাজের আগেই এপিএম স্যারকে গিয়ে বলল, স্যার, আমি এই লাইনে ডিউটি করতে পারবো না, তাই আমাকে অন্য লাইনে দিন। স্যার বলল, সমস্যা নেই, তোমাকে কেউ কিছু বলবে না, তাই তুমি নিশ্চিত হয়ে কাজ করো। যদি কেউ কিছু বলে তাহলে তুমি আমাকে বলবে, আমি তার ব্যবস্থা করব। স্যার, তবুও অন্য লাইনে দিতে পারলে আমার জন্য ভালো হতো। দেখো বৃষ্টি, সব লাইনে কাজ চলে, তাই এখন হুট করে একটা লাইনে দিয়ে লাভ কি? আর তাছাড়া তুমি যে প্রসেসে কাজ করো সেটা তো এখন তোমার কাছে সহজ হয়ে গেছে। তাই সেখানে তোমার স্থানে আরেকজন বসালে সে প্রথম প্রথম তোমার মতো কাজ করতে পারবে না। তুমি আপাতত কাজ করো, পরে আমি নতুন লেআউট করার সময় তোমাকে পরিবর্তন করে দেব। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ আপনাকে। যাও, মনোযোগ দিয়ে কাজ করো। বৃষ্টি এসে নিজের চেয়ারে বসে মেশিন ঝেড়ে ময়লা পরিষ্কার করছে। ঠিক তখনই রকি আসলো। রকি বৃষ্টির কাছে এসে বলল, কেমন আছো তুমি? বৃষ্টি বলল, জি ভাই, আছি আগের মতো। আপনি কেমন আছেন? সারা রাত টেনশনে ঘুমাতে পারিনি, তাই এখনো চোখের মধ্যে জ্বালা পোড়া অনুভূতি হচ্ছে। সজীবের নাম্বার এখনো বন্ধ, তাই কি করব কিছু বুঝতে পারছি না। আমিও সকাল থেকে আবারও চেষ্টা করছি, কিন্তু মোবাইল এখনো অন করেনি। আমি একটা বিষয় ভাবছি। কি বিষয়? ভাবছি আপাতত তোমাদের এই মান অভিমান কেটে গেলে তোমাদের বিয়ে দিয়ে দেব। সবকিছু চট্টগ্রামে সারতে হবে, তাহলে আর সমস্যা থাকবে না। বুঝতে পারছি। এত সহজে সেটা সম্ভব না রকি ভাই। তাছাড়া আমি এখন সজীবকে বিয়ে করতে পারবো না। কেন? আর বিয়ে যদি না করো, তাহলে এত খবর নিয়ে লাভ কি? বাঁচলো মরলো, তাতে তো তেমন চিন্তা করার মতো কিছু নেই। সেটা আমার নিজের কাছে মন চায় বলে আমি ওর জন্য চিন্তা করে করে পাগল হচ্ছি। কিন্তু সত্য হচ্ছে এটাই যে আমি সজীবকে আপাতত বিয়ে করতে পারবো না রকি ভাই। আমাদের কিছু সমস্যা আছে, সেটা সজীব সব কিছু জানে। তবে আপনি চাইলে আমি আপনাকেও বলতে পারি। আমার শোনার ইচ্ছে নেই। আর সজীবের সন্ধান আমি পাই বা না পাই, সেটা পরে দেখব। সজীবকে যখন তোমার বিশেষ কোনো প্রয়োজন নেই, তাহলে তার খবর জানিয়ে কি করব? আপনি কি রাগ করছেন রকি ভাই? আপনার এমন কথা শুনে আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ? সজীবের সাথে আপনার যোগাযোগ আছে এবং
এই সুযোগে সজীব আপনার মাধ্যমে আমাকে বিয়ে করাতে রাজি করতে চায়, তাই না? আশ্চর্য তো বৃষ্টি। সজীব আর আমি এমনটা করব তুমি ভাবলে কিভাবে? ভাবনাগুলো এমনিতেই চলে আসে রকি ভাই। ঠিক আছে, তুমি তোমার ভাবনা নিয়ে থাকো, আমি চলে যাচ্ছি। সারাটা দিন সজীব ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। সন্ধ্যার কিছুক্ষণ আগে উঠে চোখ ডলতে ডলতে গোসল করতে গেল। সারাদিন ঘুমিয়ে গালের অবস্থা ফুলে ফুলে চাকমাদের মতো হয়ে গেছে। চোখ দুটো ছোট্ট হয়ে গেছে। গোসল করে বেরিয়ে দুপুরের খাবার সন্ধ্যাবেলা খেলো। তারপর প্যান্ট গেঞ্জি পরে ছাদে চলে গেল। 6 তলার ছাদ থেকে সজীব নিচে গলির দিকে তাকিয়ে আছে। অনেক অফিস ছুটি হয়ে গেছে, তাই গলি দিয়ে মানুষের বাসায় ফেরার আয়োজন চলছে। মানুষগুলো সারাসারি হয়ে হেঁটে যাচ্ছে। দেখে সজীবের গ্রামের বাড়ির কালো পিঁপড়া চলার কথা মনে পড়ে গেল। কালো পিঁপড়া যেমন করে হেঁটে যায়, ঠিক তেমনি নিচে কালো বোরকা পরে বেশিরভাগ মেয়ে চলে যাচ্ছে। অবশ্য তাদের মধ্যে পুরুষ এবং রঙিন রঙিন পোশাক পরা মেয়েও আছে অনেক। সজীব পকেট থেকে মোবাইল বের করে মোবাইল চালু করলো। বাসা থেকে বের হবার সময় মোবাইল পকেটে করে নিয়ে এসেছে। এই মুহূর্তে তার কিছু গান শুনতে ইচ্ছে করছে, যেগুলো সে সচরাচর মাঝে মাঝে শোনে। মোবাইলে একটা গান চালিয়ে রিলিং ধরে দাঁড়িয়ে রইল। অনেকক্ষণ পরে হঠাৎ মিতুর কথা মনে পড়ল সজীবের। একবার ভাবলো, কল দিয়ে যদি একটু খবর নেই তাহলে কেমন হবে। সজীবের চাকরি চলে গেছে, সেটা যদি মিতু জানে তাহলে সে বৃষ্টিকে কি মনে করবে। সব কিছু ভেবে ভেবে আর কল দেওয়া হলো না। তাই আগের মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মাগরিবের পরেও সজীব ছাদেই দাঁড়িয়ে রইল। তবে তার বিশ্বাস, এতক্ষণে তার খালা বাসায় এসেছে, কিন্তু এই মুহূর্তে তার নিচে যেতে ইচ্ছে করছে না। তাই সে আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার সিদ্ধান্ত নিল। দিনের সূর্য চলে গেছে, তাই এখন রাতের শহরকে বেশ লাগছে। সজীব ভাবল, মিতুকে একটু কল দিয়ে কথা বলে দেখা যাক সে খুশি হবে কিনা। তাই মোবাইল দিয়ে নাম্বার বের করে কল দিল। হ্যালো মিতু, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ। আপনি হঠাৎ করে কল দিলেন যে? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী না যে কল দিলে বিশ্বাস করতে পারবে না। আমি সাধারণ মানুষ, তাই কল তো দিতেই পারি তোমাকে, তাই না? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আপনি কেমন আছেন? কি করেন? ছাদে দাঁড়িয়ে আছি, আর মোটামুটি ভালোই আছি আমি। তুমি কি করো? অফিস থেকে বাসায় এসে গোসল করে বেরিয়ে চুল তোয়ালে দিয়ে বেঁধে বসে আছি। আপনার অফিস আর বৃষ্টি আপুর খবর কি? কেমন আছে আপু? সে ভালো আছে। আমার চাকরি গতকাল চলে গেছে। মানে, আমি বৃষ্টিকে বিরক্ত করি, তাই জিএম স্যার বের করে দিয়েছে আমাকে। অবশ্য বৃষ্টি সাক্ষী দিয়েছে, না হলে হয়তো চাকরি যেত না। বলেন কি? আপু কেন এমন করলো? পরিস্থিতিতে পড়ে করতে হয়েছে। আচ্ছা বাদ দাও এসব কথা। তুমি তোমার অফিসে আমার জন্য একটা যে কোনো চাকরির ব্যবস্থা করতে পারো। ধরো, যে কোনো ধরনের চাকরি হলে হবে। সত্যি সত্যি আমাদের অফিসে চাকরি করবেন আপনি? যদি চাকরি পাই তাহলে অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আগামীকাল কথা বলে রাখবো অনেকের সাথে। যে কোনো একটা চাকরি ঠিকই হয়ে যাবে। সজীব লক্ষ্য করলো যে মিতু এই কথাগুলো খুব আনন্দ আর আগ্রহের সাথে বলছে। মনে হয় সে সজীবকে তার অফিসে নিতে পারলে তার অনেক আনন্দ হবে। বৃষ্টির কাছ থেকে সজীবকে নিজের করে নেবার একটা সুযোগ মনে হচ্ছে। কারণ এখন বৃষ্টিদের অফিস থেকে বেরিয়ে সজীব যদি মিতুদের অফিসে চাকরি নেয়, তাহলে তো সামনে আস্তে আস্তে বৃষ্টির কাছ থেকে মিতুর জীবনেও যেতে পারে। সজীব বলল, তোমার বাড়িতে কি অবস্থা? জি, সবাই ভালো আছে। আমাকে বাড়িতে ফিরে যেতে বলে। আমাকে নাকি বিয়ে দেবে। তাহলে তো ভালোই, কিন্তু আমি তো যাব না। কেন? জীবনের সাথে জড়ানোর জন্য আমি একটা বিশেষ কিছুর অপেক্ষা করছি। যদিও পাওয়ার সম্ভাবনা 5%ও নেই, তবুও অপেক্ষা করতে ভালো লাগে। বলা তো যায় না, যদি ভাগ্যক্রমে কপালে লেখা থাকে তাহলে তো সারা জীবন কৃতজ্ঞতা প্রকাশ করব। মিতুর এরূপ কথার অর্থ সজীব বুঝতে পারে, কিন্তু মিতু যেই কথা সরাসরি না বলে আকার ইঙ্গিতে বলতে চায়, সেটা সজীব নিজেও প্রকাশ করতে চায় না। মানুষের সাথে কিছু কিছু কথা অপ্রকাশ্যে শুনতে ভালো লাগে। সজীব হঠাৎ করে কল কেটে দিল, কারণ মিতুকে আর বেশি কিছু বলতে দেওয়া যাবে না। সজীব এখন বৃষ্টির নাম্বার বের করে বৃষ্টির কাছে কল দিল, কারণ মিতুর সাথে কথা বলে বৃষ্টির সাথে কথা বলাটা তার কাছে বাধ্যগত মনে হচ্ছে। প্রথমবার রিসিভ করলো না, কিন্তু দ্বিতীয়বারে শেষ সময়ে রিসিভ করে বলল, আমি একটু বিজি আছি, বাসায় গিয়ে তোমাকে কল দেব। সজীব বলল, কিসের বিজি? অফিসে এখনো? বৃষ্টি বলল, না,
আমি আমাদের বাসার সামনের গলিতে দাঁড়িয়ে আছি। আমার সামনে মামুন ভাই দাঁড়িয়ে আছে, তাই তার সাথে একটু কথা বলছি। বৃষ্টির সামনে মামুন দাঁড়িয়ে আছে। মামুন এমনিতে অনেক সাহসী মানুষ, কিন্তু সে বরাবরই বৃষ্টির সামনে আসলে চুপসে যায়। বারবার প্র্যাকটিস করা সব রোমান্টিক গল্পগুলো এলোমেলো বাক্যে পরিণত হয়ে যায়। শুধু বারবার বৃষ্টির চোখের দিকে তাকিয়ে আবার চোখ নিচে নামিয়ে ফেলে, এমন কাঁচুমাচু ভাব করে, মনে হয় যেন সে মহা একটা অন্যায় করে ফেলেছে। আর বৃষ্টি হচ্ছে বিচারক। অন্য সকল মেয়ের সাথে কথা বলতে গেলে মামুনের অনেক সাহস দেখা যায়। একবার তার বন্ধু জামাল নেভি কলেজের একটা মেয়েকে পছন্দ করে। সেই মেয়ের কাছে প্রেম করিয়ে দেবার সকল দায়িত্ব মামুন নিজেই পালন করেছে। কিন্তু নিজের বেলা এতটা কেন অসহায় সেটা বোঝা যাচ্ছে না। বৃষ্টি বলল, গতকাল রাতে আমি ভালো ঘুমাতে পারিনি, তাই চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আপনি যদি কিছু না বলেন তাহলে আমি বাসায় গিয়ে একটু আজকে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব। মামুন নিচের দিকে তাকিয়ে বলল, আর একটু সময় থাকো, আমার খুব ভালো লাগছে। আপনি তো কিছু বলছেন না, তাই শুধু শুধু দাঁড়িয়ে রেখে কি লাভ বলেন? যদি কিছু বলতে চান তাহলে আমি অপেক্ষা করব। আপনি সময় নিয়ে বলুন। গলির ভিতর এত মানুষের আনাগোনা ভালো লাগে না আমার কাছে। আচ্ছা চলো না আমার সাথে, তুমি আমি একসাথে সে বীজ থেকে বেরিয়ে আসি। তখন সেই সুন্দর পরিবেশে তোমার সাথে অনেক কিছু বলার আছে। দরকার নেই মামুন ভাই, আসলে বাইরে ঘুরতে যাওয়া আমার একদম ভালো লাগে না। আমি তাই কখনো কোথাও ঘুরতে যাই না। যদি যেতাম তাহলে আপত্তি থাকতো না। আচ্ছা ঠিক আছে, আমি এখন তাহলে বাসায় গেলাম। ঠিক আছে। সজীব বৃষ্টির কাছ থেকে কল কেটে দিয়ে কিছুক্ষণ মন খারাপ করে দাঁড়িয়ে রইল। সন্ধ্যার পরে তার কাছে যতটা ভালো লেগেছিল, এখন ঠিক তার চেয়ে বেশি খারাপ লাগে। একবার মনে হলো কল দিয়ে খুব অন্যায় হয়ে গেছে মনে হয়। কারণ যেই মানুষ সজীবের জন্য অপেক্ষা করে না, তার জন্য সজীব বারবার কেন অপেক্ষা করবে? সজীবের মনের মধ্যে থেকে উত্তর এলো, কারণ তুমি তাকে অনেক ভালোবাসো, তাই তার শত অবহেলা সহ্য করতে হবে। হঠাৎ করে মোবাইলে বৃষ্টির কল এলো। সজীব কল কেটে দিয়ে কল ব্যাক করলো। বৃষ্টি কল রিসিভ করে বলল, কেমন আছো? সজীব বলল, এই তো চলছে আগের মতো। তুমি কেমন আছো? আমিও আমার মতো আছি। কথার সুর পরিবর্তন কেন? নাকি সব সময় এমন করেই চলবে? জানি না। গতকাল অফিসের ওই ঘটনার পরে তুমি হঠাৎ করে এমনভাবে উধাও হয়ে গেলে, মনে হয় যেন অন্য কেউ টেনশনে মরে গেলেও তোমার কিছু যায় আসে না। রাতের ঘুম হারাম করে দিয়ে কেমন শান্তি অনুভব করলে তুমি? আচ্ছা, গতকাল অফিসে ঘটনার জন্য সম্পূর্ণ কি আমার দোষ? না বৃষ্টি, তোমার কোনো দোষ নেই। দোষ আমার, আর আমার নির্বোধ ভালোবাসার। তাই আমি আস্তে করে পরিবর্তন হয়ে যাব। ভুলে যাবে? জানি না প্রকৃতি কি চায়। থাকতে পারবে তো আমাকে ছেড়ে? চেষ্টা করব, তবে নিশ্চিত না বৃষ্টি। আমার বিশ্বাস, চেষ্টা করলে সব কিছু সম্ভব। শুধু সময় আর ধৈর্যের বাঁধ শক্ত করতে হবে, তাহলেই চলবে। এমন করে বলছো কেন? আসলে বৃষ্টি, কাউকে ভালোবেসে সব কিছু উজাড় করে দেওয়া ঠিক আছে, কিন্তু অবহেলা পেতে পেতে তাকে চিনে ফেলার পর নিজে শুধরে যাবার অপেক্ষা করা উচিত না। কারণ পৃথিবীতে সত্যি সত্যি কিছু মানুষ কখনোই শুধরায় না। তারা শুধু পরিস্থিতি সামাল দেয়। তাদের কাছে অন্য কোনো মানুষের মন প্রাণ আবেগ অনুভূতির দাম নেই। তুমি কি করতে চাও সজীব? আমি কি করব সেটা এখনো ভাবিনি। তবে যখন একটা ছেলে একটা মেয়েকে ভালোবেসে নিজের কাছে হেরে যায়, তখন কি করতে হবে সেটা বুঝতে পারছি। কি করতে হবে? তুমি জানো আমি তোমার উপর দুর্বল, তাই তুমি ইচ্ছা করি আমাকে অবহেলা করছো। আমি কিন্তু কিছুই বলতে পারবো না তোমাকে, কারণ দুর্বলতাটা আমার প্রচুর বেশি। তাই মুখ ফুটে সবসময় মনের মধ্যে জমানো অভিমান প্রকাশ করতে পারি না। আমার ফোন রিসিভ না করে বা কথা না বলে প্রচুর আনন্দ পাও তুমি। আমাকে বারবার ভালোবাসো না, এমন কথা বলতে তোমার মুখে একটুও আটকায় না। তুমি ভাবো সজীব তো তার প্রতিবাদ করে না, কিন্তু তুমি কখনো ভাবো না তোমার কথায় তার কষ্ট লাগে কিনা। প্রতিদিন অসংখ্য অজুহাত দিয়ে তুমি আমার নিষ্পাপ ভালোবাসা থেকে দূরে থাকো। তুমি আমাকে চলে যেতেও বাধ্য করো না।
আবার তোমার কাছে থেকে যাওয়ার জন্য জোর করো না। বেঁধে রেখে শুধু অসহ্য যন্ত্রণা দিয়ে পুষে রাখো। আচ্ছা, আমাদের সবসময় কি একইভাবে চলবে? মোটেও না। তোমার পিছে পড়ে থাকা এই সজীব একটা সময় বদলে যাবে। তোমাকে কল দেবে না আর। তোমার কাছে গিয়ে বারবার অপমানের পরেও মিষ্টি হেসে ভালোবাসি বলবে না। আমার মোবাইলে তোমার নাম্বারটাও খুঁজে পাওয়া যাবে না হয়তো। বারবার তুমি আমাকে অসংখ্য অজুহাত দিয়ে দূরে রাখতে, মুখে যা আসতো তা বলে দিতে, কিন্তু হঠাৎ করে আমাকে একটাবার হ্যালো বলার মতো সুযোগটাও পাবে না তুমি। তোমার তখন মনে হবে পৃথিবীতে কিন্তু সবারই একটা সুযোগ আসে, আর তোমারও কিন্তু সুযোগ ছিল আমাকে ভালোবেসে বেঁধে রাখার। আর আমার কাজ হচ্ছে তোমার দেওয়া প্রচণ্ড কষ্ট থেকে বের হয়ে আসার। সুযোগটা আমি কাজে লাগিয়ে আলাদা হয়ে যাব, কিন্তু তুমি দেখবে তুমি পারোনি। দিন শেষে জিত কিন্তু আমারই। আর তুমি, তখন তুমি হয়ে যাবে পৃথিবীতে জীবন নামক ফাঁকা মাঠে পড়ে থাকা এক হেরে যাওয়া প্লেয়ার। একটা কথা চিরন্তন সত্য, আর তা হচ্ছে জীবনের এই রঙ্গ খেলায় কাউকে হারিয়ে নিজে জেতা যায় না। নিজে হেরে গিয়ে তারপর হারের মাঝে জেতার আনন্দ খুঁজে বের করতে হয়। বৃষ্টি বলল, ঠিক আছে, আমি যেহেতু সকল অন্যায় করেছি, তাই আমার অন্যায় নিয়ে আমি তবে আলাদা থাকি। তোমার সাথে থেকে একটা পরাজিত প্লেয়ার হয়ে বোঝা ভারী করতে চাই না। মনুষ্য প্রজাতির উদ্ভট এই বাঁচা মরার লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ে হাহুতাশ করে না হয় পার করে দেব। তুমি খুব ভালো করে জানো আমার রাগ আর জেদটা একটু বেশি। তুমি তোমার জীবন নিয়ে চলে যাও, সমস্যা নেই। আমি না হয় নিজের ভুলের জন্য আফসোস করে সন্ধ্যা যাপন করে পার করব। রাগ করলা? প্রশ্নই আসে না। আমি কথাটা কতটা কষ্টে তোমার কাছে প্রকাশ করেছি সেটা বোঝার চেষ্টা করো। আর তার দরকার নেই সুজিত। কথা দিচ্ছি আর কখনো বিরক্ত করব না। এমনিতেই আমার জন্য তোমার অনেক কিছু হারিয়ে গেছে। তাই আর কথা না বাড়িয়ে ভালো থেকো সব সময়। চেষ্টা করব, তবে নিশ্চিত না। চেষ্টা করাটাই অনেক কিছু। হুম। বাই। রকির বাসায় গতরাতে না যাবার কারণ হচ্ছে বৃষ্টির কাছ থেকে লুকিয়ে থাকা। কিন্তু বৃষ্টির সাথে যেহেতু কথা বলা হয়েছে, তাই রকির বাসায় যাওয়া যায়। সজীব ছাদ থেকে নেমে রুমের মধ্যে এসে দেখে তার খালা রান্না করছে। সজীব রুমের মধ্যে গিয়ে দাঁড়িয়ে বলল, আমি চলে যাচ্ছি খালাম্মা। খালা বলল, কই যাবি? রকির বাসায় যাব আপাতত, তারপর দেখি কি করা যায়। চাকরি একটা নিতে হবে, সেটা বুঝতে পারছি, কিন্তু দেখি কি হয়। রান্না হোক, খাওয়া দাওয়া করে তারপর যা। না, এখন ক্ষুধা নেই, কারণ সন্ধ্যাবেলা দুপুরের খাবার খাইছি। আরেকদিন আবার এসে খাবো, কারণ এটা তো আমার নিজেরই বাসা। তবুও আর একটু সময় থাক। তুই কাছে থাকলে ভালো লাগে আমার। আমার ছেলেটা মারা যাবার পর তোরা দুই ভাই বোনই তো আমার একমাত্র ভরসা। সজীব বলল, সেটা তো জানি আমি। তবুও এখন একটু বেরোতে হবে আমাকে। দরকার পড়ে আমি কাল আবার আসবো। সজীব দরজা খুলে বেরিয়ে গেল। সজীবের খালা পিছনে পিছনে এসে সিঁড়ির কাছে দাঁড়িয়ে সজীবের চটচট শব্দ করে নিচে নেমে যাবার দিকে তাকিয়ে রইল। সজীব সবসময় তার মা আর এই খালাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাদের কোনো কথা কখনো অমান্য করে না, বরং মুখ ফুটে কিছু বলার আগেই করে ফেলে। আর আজ সেই সজীব কেমন পাকা কথা বলে নেমে গেল। আশ্চর্য, এই সেই সজীব। বাসায় গিয়ে রকির সাথে দেখা হলো। রকি দরজা বন্ধ করে ছাদে যাচ্ছিল। সজীবকে দেখে খুশি হয়েছে কিনা বোঝা যায় না। দুজনেই একসাথে ছাদে গিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে রইল। রকি বলল, কাল রাতে বাসায় আসলি না কেন? সজীব বলল, আমার বিশ্বাস ছিল যে বৃষ্টি তোর সাথে বাসায় আসতে পারে, তাই ইচ্ছে করে আসেনি। এছাড়া আর কোনো কারণ নেই। বারবার বৃষ্টি বৃষ্টি করবি না আমার সামনে। তোর আবার কি হয়েছে? আজকে অফিসে গিয়ে তার সাথে ভালো মনে করে বললাম যে তুই সামনে এলে দুজনের বিয়ে করা উচিত হবে। তাহলে আর দিন দিন অভিমান করে দুজনকে কষ্ট পেতে হবে না। কিন্তু সে কিনা আমাকে বলে যে আমি আর তুই নাকি ষড়যন্ত্র করে বৃষ্টির সাথে বিয়ের ব্যবস্থা করতে চাই। কি আজব ধরনের মন মানসিকতা! একবার চিন্তা করে দেখ সজীব। আমার সাথে কথা হয়েছে সন্ধ্যার পরে, ঝগড়া হয়েছে খানিকটা সময় ধরে। তাই আমিও আপাতত আর যোগাযোগ করতে চাই না। কি লাভ বারবার একটা মানুষের মনের বিরুদ্ধে বিরক্ত করে? সেটাই ভালো হবে, তুই একটু নিজেকে শক্ত করে রাখ। তাহলে বৃষ্টি বুঝতে পারবে তোর ভালোবাসা। এর আগে মনে হয় বুঝতে পারবে না। তাই করব ভাবছি। আর মিতুর সাথে কথা বলা হয়ে গেছে, ওর অফিসে চাকরি নেব। এক হিসেবে বৃষ্টির চেয়ে মিতুই তোর জন্য একদম পারফেক্ট আছে। কারণ তুই ঠিক যেভাবে বৃষ্টির জন্য পাগল, মিতু ঠিক তেমন করে তোর জন্য পাগল। আর কথায় আছে না, তুমি তাকেই ভালোবাসো যে তোমায় ভালোবাসে।
তুই চাইলেই এখন মৃত্যুর ডাকে সাড়া দিয়ে তাকে বিয়ে করে ভালোবাসার সংসার আরম্ভ করতে পারিস। দুজনেই চাকরি করে মাস শেষে 22 থেকে 25 হাজার টাকা বেতন পাবি। 10 হাজার টাকা সংসারে খরচ করবি, বাকি 15 হাজার টাকা দিয়ে ভবিষ্যতে সঞ্চয় করবি। হা হা, তা হয় না রে রকি, কেন? যেই ভালোবাসা খুব সহজেই পাওয়া যায় সেইটার প্রতি তেমন কোনো আকাঙ্ক্ষা থাকে না। খুব কষ্টের মাধ্যমে যে ভালোবাসা জয় করা যায় সেই ভালোবাসা হচ্ছে তৃপ্তির ঢেকুর। কষ্ট করতে করতে একদিন হঠাৎ করে দেখবি বৃষ্টি অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সেদিন দেখবি মৃত্যুও তোর অপেক্ষায় থাকতে থাকতে ক্লান্ত হয়ে বিয়ে করে ফেলেছে। সেদিন বুঝতে পারবি মানুষ হচ্ছে একটা জটিল ভ্রমের জাল। কারণ সঠিক সময়ে সঠিক কাজ করতে আমাদের কখনো মনে আসে না, কিন্তু পরে বেঠিক সময়ে বেঠিক ইচ্ছে নিয়ে আফসোস করে মরে। আচ্ছা, বাদ দে এসব কথা। আমি আগে চাকরি নেব, তারপর দেখি কি করা যায়। তোর যা ইচ্ছে করতে পারোস, আমার কোনো সমস্যা নেই সজীব। রুমে চল, খুব ঘুম পাচ্ছে। ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। সজীব বলল, আমার তো আর সকালে অফিসে যেতে হবে না, তাই আমি আরেকটু সময় থাকি। তুই বরং নিচে গিয়ে দরজা চেপে দিয়ে খেয়ে ঘুমিয়ে পড়, আমি পরে আসবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু একা একা থাকলে বেশি মন খারাপ হবে, তাই ওসব চিন্তা আপাতত বাদ দিয়ে দে বন্ধু। চেষ্টা করছি। আর অফিসের ওই সুপারভাইজারের চাকরি খাবার দায়িত্ব আমার। ও তো জানে না কোন টিমের সাথে খেলতে লেগেছে। এমন চাল চালবো একদম গলা ধাক্কা দিয়ে বের করে দেবে। কি দরকার এসবের? তুই চুপ থাক সজীব। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে সজীবের ঘুম ভাঙল 10টার একটু আগে। গোসল করে ফ্রেশ হয়ে হঠাৎ করে মনে হলো স্যারের সাথে 10-12 দিন যাবৎ যাওয়া হয় না। তাই আজকে যেহেতু হাতে সময় আছে, তাই একবার ঘুরে আসা যাক তাহলে। ভাবনা অনুযায়ী বাসা থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে বন্দর টিলা গিয়ে ফুটপাতের ফলের দোকান থেকে 2 কেজি আপেল, 1 কেজি কমলা আর আধা কেজি মালটা ফল কিনলো। তারপর একটা রিক্সা নিয়ে নিউ মোরিং বোবা কলোনির পানির ট্যাঙ্কি গলিতে চলে গেল। সিঁড়ি বেয়ে উপরে উঠে বৃষ্টিতে রুমের দরজার সামনে গিয়ে দেখে দরজা খোলা আছে। স্যার জেগেছিল। সজীবকে দেখতে পেয়ে বলল, আরে সজীব, এসো এসো। সজীব ভিতরে গিয়ে ফলের ব্যাগটা খাটের পাশে রেখে বলল, কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। আজকে অফিসে যাওনি? বৃষ্টি তো অফিসে গেছে। তাহলে তুমি এখানে? আমার চাকরিটা চলে গেছে স্যার। সামান্য একটা সমস্যার জন্য বের করে দিয়েছে। আপনি বিষয়টা নিয়ে আর কিছু জিজ্ঞেস করিয়েন না স্যার। আচ্ছা ঠিক আছে, কিন্তু বৃষ্টি তো তেমন কিছু বলে নাই আমাকে। আমি নিষেধ করেছিলাম ওকে। ওহ, আচ্ছা। তাহলে এখন কি করবে? আরেকটা অফিসে চাকরি নেব। তারপর দেখি কি করা যায়। মামলার বিষয় কিছু হলো? একজন ধরা পড়ার পরে আর তেমন কিছু নতুন বলার মতো নেই স্যার। তবে আশা করি আপনাদের দোয়ায় নির্দোষ প্রমাণিত হব। কিন্তু আমার একটাই আফসোস রয়ে গেল। 7 মাস শুধু শুধু হাজতে যেতে হলো। বিনা অপরাধে কলেজ থেকে বের করে দিয়েছে আমাকে। গ্রামের বাড়িতে সবাই আমাকে খুনি হিসেবে জানে। মন খারাপ করো না সজীব। পৃথিবীতে চলার পথে কত রকমের বিপদ আসবে। তোমাকে আমাকে সব সময় সেই বিপদের সম্মুখীন হতে হবে এবং মাথা ঠান্ডা রেখে সমাধান করতে হবে। জি স্যার। আচ্ছা স্যার, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ করো। গলির ভিতর ওই মামুন নামের ছেলেটার সাথে কি বৃষ্টির বিয়ে দেবেন? হঠাৎ করে এমন প্রশ্ন। জানতে ইচ্ছে করছে স্যার। আমি তেমন কিছু জানি না, তবে বৃষ্টির মায়ের সঙ্গে কথা বলে বারবার। ও আচ্ছা। রুমের মধ্যে আরো কিছুক্ষণ নীরব থেকে সজীব বসা থেকে দাঁড়িয়ে বলল, আচ্ছা তাহলে উঠি স্যার, এখনই যাবে? আচ্ছা ঠিক আছে, আবার এসো। রাস্তায় বেরিয়ে সজীব হাঁটতে হাঁটতে উকিল সাহেবের নাম্বারে কল দিল। মোবাইলের সিম ফরওয়ার্ড করা, তাই কারো কল আসে না। উকিল সাহেব রিসিভ করে বলল, তোমার নাম্বারে সকাল থেকে কল দিচ্ছি, কিন্তু কল যাচ্ছে না। তাই তোমার ভাই ফরিদকে কল দিয়েছিলাম। কেন স্যার? কোনো জরুরি কিছু? হ্যাঁ অবশ্যই জরুরি। আমি অবশ্য অনেক চেষ্টা করেছি, কিন্তু শেষ রক্ষা হলো না। তাই তোমাকে আবার কষ্ট করে একটু থানায় যেতে হবে। তুমি চিন্তা করিও না, কারণ আমি তো আছি। তাই তোমার কোনো ভয় নেই। তুমি খুলনা আসো তাড়াতাড়ি। উকিল সাহেবের কথা শুনে সজীবের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিছু একটা মুখ ফুটে বলতে গিয়েও উচ্চারণ করতে পারল না। চলবে। গল্প ল্যাম্পপোস্টের ঘোলাটে বাতি, পর্ব 5। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। গল্পটি কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন।